নিঃসঙ্গতে সঙ্গী করে এয়ারপোর্টে বসে আছে আমির। তার শূন্য মনে ক্ষণে ক্ষণে বিদ্রোহ করে উঠছে। কেন যেতে দিল? তাকে তো বেঁধে রাখার কথা ছিল নিজের কাছে। 1 ঘন্টা পার হয়নি, তোহা চলে গেছে। এরই মধ্যে আমিরের মনে হচ্ছে শত হিংস্র বছর যেন কেটে গেল। কে তোহা? কেন সে এত প্রভাব নিয়ে আমিরের হৃদয়ে বিচরণ করছে? কি অদ্ভুত! তোহাকে সে চাইলেই আর দেখতে পারবে না ভেবে এখন থেকেই শ্বাসকষ্ট অনুভব হচ্ছে। বাকি সময়গুলো কিভাবে পার করবে সে? আমিরের খুব অর্থহীন লাগছে জীবনটা। মনে হচ্ছে তার বেঁচে থাকার উদ্দেশ্যই ফুরিয়ে গেছে। সে ফোন থেকে তোহার ছবি বের করে তাকিয়ে রইল। জাবির সাহেবের ফোনে তোহার অনেক ছবি ছিল। সে প্রথমে চিন্তা করেছিল ফোনটাই নিজের কাছে রেখে দিবে। তারপর এই ফোন পেলে তোহা খুশিতে কি করে তা দেখার তারপর সে ভাবলো এই ফোন পেলে তোহা খুশিতে কি করে তা দেখার খুব আগ্রহ জন্মালো। তাই সে ছবিগুলো নিজের ফোনে ট্রান্সফার করে মোবাইলটা তোহাকে ফিরিয়ে দিয়েছে। বাবার মোবাইল হাতে নেওয়ার পর তোহার চোখ দুটো খুশিতে টলমল করে উঠেছিল। সে আমিরকে সর্বোচ্চ 10 সেকেন্ডের জন্য জড়িয়ে ধরেছিল। তাতে আমিরের মনে হয়েছিল সে জীবনের সর্বোচ্চ সুখ পেয়ে গেছে। উঠে দাঁড়াতেই বুকের একপাশে ব্যথা অনুভব করলো আমির। তার বুকেটে তোহার একটা কারের দুল, এটার দ্বারাই বুকে আঘাত লেগেছে। হালকা রক্ত বের হচ্ছে। সে তোহাকে কোলে নেওয়ার সময় খুব সতর্কতার সাথে দুলটি তার কান থেকে চুরি করেছিল। এই দুলটাই তোহার একমাত্র স্মৃতি হয়ে কাছে থাকবে। তোহা তো দূরে চলে গেছে। সেই দুলটায় চুমু দিল, আর তখনই মিষ্টি একটা আবেশে মন ভরে উঠল। আমি মৃদু হেসে দুলটা আবারও বুক পকেটে গুজে রাখলো। দূরের ধারালো খোঁচালো বুকে ক্ষত বিক্ষত হয়ে গেলে যাক, তাও এটি এখানেই থাকবে, সযত্নে গচ্ছিত থাকবে। গোল জানালা থেকে সাদা মেঘে আবৃত নীল আকাশটাকে সমুদ্র বলে ভ্রমণ করছে। খণ্ড খণ্ড মেঘরাশিকে মনে হয় ফেরিন ঢেউ। নিজের দিকে তাকাতেই পুরো শহর দৃশ্যমান হলো। যিনি সমুদ্রের তলদেশে লুকানো কোনো গুজ্জরাজ্য এটি। এত সুন্দর কেন লাগছে শহরটা ছেড়ে চলে যাচ্ছি বলে? তোহার বুক ধুকপুক করে উঠল। একটা কান্নার ঢেউ গলার কাছে আটকে আসে। সে ব্যাগ থেকে বাবার মোবাইলটা বের করলো। ফোনের ওয়ালপেপারে নিজের হাসি মাখা মুখের ছবিটা দেখে ফুপিয়ে কেঁদে ফেললো। বাবা থেকে এত ভালোবাসতেন যে নিজের বিছানার পাশেও তোহার ছবি রাখতেন। তার কান্নার শব্দে পাশের যাত্রী অবাক হয়ে তাকালেন। তিনি একজন বয়স্ক মহিলা। ইংরেজিতে জানতে চাইলেন, তোমার কি হয়েছে? তোহা চোখের জল মুছে বলল, আমি আমার বাবাকে খুব মিস করছি তো তাই। ভদ্র মহিলা আবেগে পূর্ণ হয়ে বললেন, আহারে, উনি তোমাকে সি অফ করতে আসছেন? না, উনি এই দুনিয়ায় নেই, কিভাবে আসবেন? কথাটা বলে চোখে হাত রাখলো তোহা। ভিজে আসছে তার দৃষ্টি। ভদ্র মহিলা তোহার মাথায় হাত বুলাতে লাগলেন। তোহার চোখ মুখের রং হঠাৎ বদলে গেছে। সে ক্রোধ নিয়ে উচ্চারণ করলো, এক নিকৃষ্ট জানোয়ার ওনাকে নির্দয়ভাবে হত্যা করেছে। ভদ্র মহিলা বিস্ময় নিয়ে জানতে চাইলেন, ও গড, তোমার বাবার সাথে কি হয়েছিল? তোহা আগ্রহ নিয়ে তার বাবার গল্প বলতে লাগলো। সে কথা বলতে ভালোবাসে, আর আলোচনার মূল বিষয় যদি বাবা হয় তাহলে তো কথাই নেই। তোহার আলোচনা কোনোদিন শেষ হবে না। বাবাকে নিয়ে গল্প করতে তার আগ্রহে কখনো ভাটা পড়বে না। ভদ্র মহিলা তোহার গল্প খুব উৎসাহ নিয়ে শুনেছিল। মিষ্টি একটা মেয়ে কি অদ্ভুত সুন্দর ভঙ্গিতে গল্প করে যাচ্ছে। হঠাৎ তিনি খেয়াল করে বললেন, তোমার কানের একটা রিং মনে হয় পড়ে গেছে। সাথে সাথে তোহা নিজের কানে হাত রাখলো। সেট করে উঠলো তার বুকটা। আসলে একটা দুল নেই। সে অস্থির হয়ে দুল খুঁজতে লাগলো। এয়ারপোর্টে কোথাও পড়ে যায়নি তো? তাহলে আর খুঁজে পাওয়া সম্ভব নয়। তোর মনটা ভার হয়ে এলো। এই স্বর্ণের দুলজোড়া ছোটবেলায় বাবা গড়িয়ে দিয়েছিলেন। সেই থেকে তার কানে অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। তোয়া কখনো হারাতে দেয়নি। আর আজ কি সহজে একটা দুল হারিয়ে ফেললো? এমনটা কেন হলো? একটা নীরব জায়গায় এসে আমি গাড়ি থামালো। তার সিটের সিগারেটের প্যাকেট, ফিহার ডায়েরি। ঘরে বসে ডায়েরিটা পড়ার সুযোগ হয়নি বলে এই মুহূর্তে পড়বে বলে মনে স্থির করলো। তার মনে হয় ডায়েরিটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু স্নেহা এটা তোহাকে পড়তে দিয়েছিল, তার মানে নিশ্চয়ই তার কোনো বিশেষ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য তোহা না বুঝলেও আমি অবশ্যই বুঝবে। ডায়েরিটা হাতে নিতেই পুনরায় তোহার কথা মনে পড়ে গেল। এই ডায়েরিতেও তোহা ছোঁয়া লেগে আছে। আমির স্যারের সাথে স্নেহাপুর বিয়ের কিছুদিন পরেই বাবা মারা গেলেন। বাবার মৃত্যুতে আমি প্রচণ্ড আঘাত পেলাম। ভালোবাসার মানুষ হারানোর দুঃখ, বড় আপুর অত্যাচার, বাবার মৃত্যু, সব মিলিয়ে আমার জীবনটা বিষণ্ণতায় ভরে উঠল। এমন অবস্থায় মা আমাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল।
কিন্তু আমি বিয়েতে রাজি না। বিয়ে যাতে করতে না হয় সেজন্য একদিন বাড়ি থেকে পালিয়ে যাই। আমার যাওয়ার কোনো জায়গা ছিল না ঢাকা অবধি। গিয়ে আমি আমির স্যারের সাথে যোগাযোগ করলাম, তাকে জানালাম আমি বিয়ে করতে চাই না, পড়ালেখা শেষ করতে চাই। মা এসব মানছে না। আমার মায়ের মধ্যেও স্নেহা আপুর মতো কিছু একটা একগুঁয়ে বৈশিষ্ট্য ছিল। তারা দুজনই এক ইশারায় পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায়। মনের মতো কিছু না ঘটলে প্রকাশ পায় তাদের হিংস্রতা। আমির স্যার পুরো পরিস্থিতিটা বুঝতে পেরে আমাকে তার নিজস্ব একটা ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দিল। অবশ্য আপু এসবের কিছুই জানতো না। এখানে আমার সময়গুলো বেশ ভালোই কাটছিল, কিন্তু আগেই বলেছি আমি ভীষণ অভাগী। কচু পাতায় যেমন পানির বিন্দুটুকু স্থায়ী হয় না, তেমনি আমার ভাগ্য সুখের বিন্দুটুকু স্থায়ী হয় না। সেই রাতে আমি কোচিং শেষ করে রাত 8টায় বাড়ি ফিরেছি। বাতি জ্বলতেই দেখলাম স্নেহা আপু আমার বিছানার উপর বসে আছে। তাকে দেখে আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠলাম। ভয়ে রীতিমতো কাঁপতে লাগলো আমার হাত পা। স্নেহা আপু এসবে কিছু তোয়াক্কা না করে হাসি মুখে জানতে চাইল, কি রে, কেমন আছিস? আমি ভয়ে আড়ষ্ট গলায় উত্তর দিলাম, ভালো। তুমি হঠাৎ এই সময়? তোকে দেখতে এলাম। আমার ছোট বোন কত বড় হয়ে গেছে, সে এখন ক্যারিয়ার নিয়ে ভাবে। তুই বিয়ে ক্যান্সেল করেছিস শুধু লেখাপড়ার জন্য? লেখাপড়া নিয়ে তোর এত সিনসিয়ারিটি দেখে আমি কি যে খুশি হয়েছি। তুই ব্যাপারটা আমাকে বললেও পারতি, আমি কি তোকে হেল্প করতাম না? তুই তো আমার সাথে আমার বাড়িতেই থাকতে পারতি, এখানে একা থাকার কি দরকার ছিল? তোর কষ্ট হয়ে যায় না? আমার ভয় বেড়ে গেল। স্নেহা আপুর হাসি মুখে কথা বলছে মানে পরিস্থিতিটা অত্যন্ত বিপজ্জনক। কারোর সাথে হাসি মুখে কথা বলার মেয়ে সে নয়, আর আমার সাথে তো নয়ই। আমি তার কথায় কোনো উত্তর দিচ্ছি না দেখে সে উদাস হয়ে বলল, এমনিতে তো আমির কখনো আমার ঘরে আসে না, তুই থাকলে ও প্রতিদিন আসতো, যেমন এখানে আসে। আমার গা শিরশির করে উঠলো। ঢোক গিললে বললাম, এসব কি বলছো আপু? উনি এখানে কখনো আসে না। স্নেহা আপু ফ্রুকুচকে আমার দিকে চাইল, কাছে এগিয়ে এলো। আমি ভয় পিছিয়ে গেলাম কয়েক পা। মন চাইছে এই দরজা খুলে এক ছুটে বেরিয়ে যায়, চিৎকার করে সবাইকে ডেকে আনে, কিন্তু সেই সাহসটাও পাচ্ছি না। সে একদম আমার কাছে ঝুঁকে এসে উম্মাদের মতো প্রশ্ন করল, আসে না মানে? নিশ্চয় আসে, মিথ্যে বলছিস কেন? সত্যি কথা বল, ও এখানে কয়দিন থেকেছে? তোকে আদর করেছে? কয়বার আদর করেছে বল? আমার দম বন্ধ হয়ে এলো। চোখ বড় করে তীব্র বিস্ময় নিয়ে তাকিয়ে রইলাম তার প্রশ্নে। শুনে আমি বাকরুদ্ধ। সে আমার পেট খামচে ধরে বলল, কথা বলছিস না কেন? নষ্টামি করে পেট বাঁধিয়ে ফেলিসনি তো? আমি ডুকরে কেঁদে ফেললাম। এসব তুমি কি বলছো আপু? দোহাই লাগে এমন করো না। আমার কথা শেষ হতে সে আমার চুলের মুঠি টেনে ধরে মাথাটা নির্দয়ের মতো দেয়ালে ঠোকাতে লাগলো। অশ্লীল ভাষায় এমন সব কথা বলতে লাগলো যা কাগজে লেখা অত্যন্ত আমার দ্বারা সম্ভব নয়। এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে আমায় ছেড়ে দিল। আমার অবস্থা তখন অর্ধে চেতনের মতো। কিছু চিন্তা করতে পারছি না, সব অন্ধকার লাগছে। আপুর গলা শুনতে পেলাম। সে আমার জামা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলল, আমার গায়ে আঁচড় কাটতে লাগলো। আমি ফ্যাস ফ্যাস আওয়াজে শুনতে পাচ্ছি। আমার কপাল থেকে শুরু করে সারা শরীরে রক্তে ভরে গেছে তা উপলব্ধি করতে পারছি। কিছু বলতে পারছি না, কেবল চিৎকার করার শক্তিটুকু আমার মধ্যে অবশিষ্ট নেই। সেদিনই আমার মরে যাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বেঁচে গেছি। সকালে আমির স্যারের কিছু না জানিয়ে আহত অবস্থায় পালিয়ে নিজের গ্রামে ফিরে আসে। মাকে জানিয়ে দিয়ে বিয়ে করব। সব ভেজাল আমার জন্য লেগেছে, তাই নিজে সব কিছু ঠিক করতে চাইলাম, যাতে আমির স্যার অন্তত ভালো থাকে। আমার মতো তার জীবনটাও যেন নরক হয়ে না যাক তা আমি কী করে হতে দেই। হয়তো আমার বিয়ে হলেই সব সমস্যার সমাধান হবে। মা অনতি বিলম্বে বিয়ের আয়োজন শুরু করলো। 2 দিন পর আমার বিয়ে। গায়ে হলুদের আগের দিন জানতে পারলাম ছেলে নেশাখোর। আগে একবার বিয়ে হয়েছিল, বউ টেকেনি। আমার বিয়েটা ভেঙে গেল। আমির স্যার মায়ের সাথে কথা বললো যাতে এক্ষুনি আমাকে বিয়ে দেওয়া না হয়। তার কথায় সায়দি হয়ে মা আমাকে পড়ালেখা করার সুযোগ দিল। আর এই বিষয়টা আপু মানতে পারল না। আমার সাথে ওই ঘৃণা কাণ্ডর কথা জানার পর আমির স্যার আপুকে ডিভোর্স দেওয়ার কথাও চিন্তা করেছিল একবার, কিন্তু সেটা করলেও বিপদ হতো আমার। আপু আরও হিংস্র হয়ে উঠতো আমার উপর।
তাই আমির স্যার চেষ্টা করেছিল আমার জন্য একটা নিরাপদ আশ্রয় খুঁজবে, যাতে আমি কখনো আপুর কবলে না পড়ি। কিন্তু আমি সেটা চাইছিলাম না, বরং আমি তো নিজের আপুর কবল থেকে আমির স্যারকে বাঁচাতে উদ্গ্রীব ছিলাম। মাঝে মাঝে ইচ্ছে করতো আপুকে মেরে ফেলি। আমির স্যার চাইলে আপুকে খুন করতে পারত, তার সেই ক্ষমতা ছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সে আপুর দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তার সবচেয়ে আফসোসের ব্যাপার হলো আমির স্যার মেয়েদের হত্যা করে না। হয়তো ছোটবেলায় নিজের মায়ের নিষ্ঠুর মৃত্যুর সাক্ষী হওয়ার পর তার মধ্যে এমন মানসিকতা সৃষ্টি হয়েছে। সে কোনো নারীর আর্তনাদ সহ্য করতে পারে না। বিয়ে ভাঙার পর থেকে আপুর অত্যাচার আমার প্রতি আরও বেড়ে গেল। মাও সুযোগ পেলেই খোঁটা দিত আমি নাকি ঢাকায় থেকে আমির স্যারের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছি, নিজের বোনের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছি। এগুলো সত্যি হলেও আমি নিজেকে সৌভাগ্যবতী ভাবতাম। অন্তত আমির স্যার তো আমাকে ভালোবাসতো, কিন্তু মানুষটা কখনো আমাকে ভালোই বাসল না। সে আমাকে বলেছে আমি নাকি তার ছোট বোন। কারো বোন হওয়া এত বিষাদের ব্যাপার হতে পারে তা আমি আগে জানতাম না। মায়ের কাছে দিন রাত নিজের নামে জঘন্য অপবাদ শুনে আমি খুব কাঁদতাম। মাঝে মাঝে মন চাইতো আত্মহত্যা করি, মরে যাই। আমার জীবনটা দিন দিন জাহান্নামে পরিণত হচ্ছিল। তারপর আর কোনো লেখা নেই। আমি শেষ পাতায় তারিখ লক্ষ্য করলো। এই 2 দিন পরেই ফিহা আমৃত্যিক মৃত্যু হয়। এর 2 দিন পরেই ফিহার মর্মান্তিক মৃত্যু হয়। সবাই সেটা আত্মহত্যা বলে জানে, কিন্তু আমি তো তা মানতে পারিনি। ফিহা আত্মহত্যা করার মেয়ে নয়। সেই ব্যাপারে তদন্ত করা শুরু করলো। পরে স্নেহা নিজে স্বীকার করে নিল যে সে ফিহাকে খুন করেছে। তার যুক্তিতে এটা ভালোবাসা, কিন্তু আমি জানি ভালোবাসা নয়, এটা ক্রোধ, প্রতিহিংসা। ডায়েরিটি বন্ধ করে কিছু সময় আমি শান্ত হয়ে চিন্তা করলো, এই ডায়েরি স্নেহার কাছে কি করে এলো? হয়তো ফিহাকে খুন করার আগে ডায়েরিটা পড়েছিল সে, তাই ফিহার মৃত্যুটাকে আত্মহত্যা সাজানোর যথাযথ চেষ্টা করেছে। সবকিছু এমনভাবে উপস্থাপন করেছে যে লাশ দেখলে আর ডায়েরি পড়লে মানুষ বিশ্বাস করতে বাধ্য হবে যে এটা আত্মহত্যা। স্নেহা অস্বাভাবিক ঠান্ডা মাথায় কাজগুলো করেছে। এত ঠান্ডা মাথায় কেউ খুন করতে পারে না। কিন্তু পৃথিবীতে কেউ নিখুঁতভাবে অন্যায় ও ধামাচাপা দিতে পারে? স্নেহা নিখুঁত পরিকল্পনার কোনো অবিচিত খুঁত নিশ্চয়ই আছে। 2 দিন ধরে আমিরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্নেহা পাগল প্রায়। সর্বক্ষণ আমিরের উপর নজরদারি করার জন্য একজনকে রেখেছে সে। দীর্ঘ 3 মাস ধরে আমির কোথায় যায়, কি করে, সবকিছু খবর স্নেহাকে জানায় লোকটি। তাকে গতকাল সকালে আহত অবস্থায় জঙ্গলের কাছে পাওয়া গেছে। সে আমিরের কোনো খোঁজ দিতে পারল না। সৌরভও কোনো খোঁজ নেই। তোহা যে ইটালি চলে গেছে সেই ব্যাপারে স্নেহা নিশ্চিত হয়েছে, কিন্তু আমির বাড়ি কেন ফিরছে না সে কিছুতেই বুঝতে পারছে না। চিন্তায় অস্থির থাকতে হচ্ছে সর্বক্ষণ। অবশেষে স্নেহার অপেক্ষার অবসর ঘটল। রাতে আমির ফিরল, খুব দেরি করে ফিরল। স্নেহা তাকে দেখে উত্তেজনায় দৌড়ে এসে জড়িয়ে ধরল। কণ্ঠ উত্তাপিত ঢেলে প্রশ্ন করল, কোথায় ছিলে? ফোন কেন বন্ধ তোমার? আমি কি পরিমাণ টেনশনে ছিলাম সেটা কি জানো? আমির মৃদু হেসে তাকালো। স্নেহার গালে হাত রেখে বলল, এই তো চলে এসেছি, আর টেনশন করার কিছু নেই। আমিরের কণ্ঠ কমলতা স্নেহাকে চমকে দিল। সে বিস্ময় নিয়ে উচ্চারণ করল, তোমার কি হয়েছে? কিছু না, জাস্ট তোমাকে মিস করছিলাম। আমির এই কথা বলতে বলতে নিজের বেডরুমের দিকে গেল। স্নেহা এক মুহূর্তে স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। তার মাথা ঝিমঝিম করছে। আমির কি বলল এটা? সে মিস করছিল, তাও আবার স্নেহাকে? কোনো স্বপ্ন নয় তো? স্নেহা ছুটে গিয়ে বলল, তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? সিরিয়াস গলায় বলল, আমরা লাইফ নিয়ে অলরেডি ইয়ার্কি করে ফেলেছি। আর না স্নেহা, এখন থেকে আমরা শুধু ভালো থাকবো। মানে কি বলতে চাও? বসো, বলছি। স্নেহাকে ঘরে বসে রেখে আমির বাথরুমে গেল ফ্রেশ হতে। স্নেহা আমিরের কথাগুলো নিয়ে চিন্তা করতে লাগলো। 2 দিন ধরে সে গায়েব ছিল, এর পিছনে অবশ্যই কোনো রহস্য আছে। স্নেহা ধরতে পারছে না কিছুতেই। আমিরের মতলবটা কি আসলে? খোঁজ মেজাজে গোসল সেরে বের হলো আমির। টাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে স্নেহার পাশে বসলো। স্নেহা বুক ভরে নিঃশ্বাস নিল। মেন শ্যাম্পুর চমৎকার গন্ধে ঘর ভরে উঠেছে। তার কেমন নেশা ধরে যাচ্ছে। ইচ্ছে করছে আমিরের কোলে মাথা রেখে শুয়ে পড়তে। আমি স্নেহার গা ঘেঁষে বসলো। হৃদচিত্তে বলল, আমি আমাদের সম্পর্কটা নিয়ে অনেক চিন্তা করেছি। এভাবে হচ্ছে না স্নেহা, আমাদের নতুন কিছু ভাবা উচিত। স্নেহার মুখ অন্ধকার হয়ে গেল। সে কণ্ঠে ঝাঁঝি নিয়ে বলল,
আবার ডিভোর্সের কথা বলতে চাও? তাহলে আমি শুনবো না। আমি জানতাম তোহা চলে যাওয়ার পর তুমি এটাই করবে, কিন্তু আমি তোমাকে কোনোভাবেই ডিভোর্স দিতে দিব না। আমির, তুমি যা খুশি করো। স্নেহা কথা বলতে বলতে উঠে দাঁড়িয়ে গেল। আমির তার হাত টেনে ধরল, তাকে নিজের কাছে বসিয়ে নরম গলায় বলল, আমার কথা শোনো প্লিজ। আগেই ট্রিগার্ড হয়ে গেলে আমি ভালো কথা বলবো কিভাবে? না রে। তোমার কাছে যেটা ভালো কথা, আমার কাছে সেটা বাজে কথা। তুমি কি বলতে চাও ক্লিয়ারলি বলো। আমি না হেসে থাকতে পারল না। স্নেহার চুলে হাত বুলিয়ে বলল, চাকরি, আমি তোমাকে আবারও বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এখন বলো, এটা কি বাজে কথা? কি? স্নেহা পুরো বোকার মতো তাকালো, তার ঠোঁট দুটো আলাদা হয়ে গেল। বিয়ের সময় তুমি প্রেগন্যান্ট ছিলে, ওই অবস্থায় বিয়ে আমাদের বৈধ হয়নি। রানু আন্টিও তাই বলে। সেজন্য আমি আবারও ঠিক করেছি, আবারও তোমাকে আমি বিয়ে করে আবারও নতুন করে সবকিছু ঠিক করব। আগের সব ভুল শুধরে নেব। সব মিথ্যা কথা। নিশ্চয়ই তুমি মনে মনে অন্য কিছু ভাবছো। সত্যি করে বলো, তোমার উদ্দেশ্য কি? আমাকে বোকা বানিয়েছো? আমি স্নেহার কোমরের ওপরে হাত রাখলো, তার ঠোঁটে খুব আলতো করে চুমু দিয়ে বলল, ঠিক হয়ে যাবে সুইট হার্ট, আই প্রমিস। স্নেহার মনে হলো সে এখনই জ্ঞান হারিয়ে ফেলবে। একবার মনে হচ্ছে এইসব অভিনয়, আমির নতুন করে পরিকল্পনার অংশ। আর পর মুহূর্তে মনে হয়েছে যদি সব সত্যি হয়, তার জীবনটা কি বদলে যেতে পারবে না? স্বপ্নগুলো কি সত্যি হতে পারে না? স্নেহার কিছু ভাবতে পারল না। মোহগ্রস্তের মতো আমিরের কাছে গেল, পুনরায় কিস করলো। আমিরও বাধা দিল না, স্নেহাকে কাছে টেনে নিল। তৃপ্তিতে স্নেহার দুই চোখ ভিজে আসছিল। মেঘের মতো নরম আর শীতল অনুভূতিতে মন ভরে যাচ্ছিল। কিছুক্ষণ পরে স্নেহা জ্ঞান হারিয়ে ফেলে। আমির বিছনা ছেড়ে উঠে দাঁড়ালো, দরজার কাছে গিয়ে নূরজাহানকে ডাকলো। দ্রুত পায়ে ছুটে এলো নূরজাহান। কি হয়েছে স্যার? আমির বিছনার দিকে ইশারা করে বলল, তোমার ম্যাডামের ড্রেস চেঞ্জ করে দাও। জানতে চাইলো ম্যাডামের কি হয়েছে। যা বলেছি চুপচাপ সেটা করো। নূরজাহান কপালে ভাঁজ নিয়ে তাকিয়ে রইল। দ্বিধায় সে। স্নেহার ড্রেস কিনে চেঞ্জ করবে? ড্রেস চেঞ্জ করার মতো কিছু হয়নি। তাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আমির বলল। তোমার ছোট বোন প্রি ক্যাডেটে পড়ে না? নূরজাহান একটু অবাক হয়ে মাথা নাড়ল। আমির খস মেজাজে বলল, এখন থেকে ওকে চোখে চোখে রেখো। পৃথিবীতে খারাপ মানুষের অভাব নেই, যদি কিছু হয়ে যায়। নূরজাহানের বুক ছেদ করে উঠল, মুখের সব রক্ত গায়েব হয়ে গেল। আমি বাইরে যাচ্ছি, চেঞ্জ করা হলে ডাকবে। সে দরজা ফিরিয়ে চলে গেল। নূরজাহানের তখন হাত কাঁপছে। সে কাঁপা কাঁপা হাতে কোনোমতে স্নেহার পোশাক বদলে দিল। ভয়ে নরম আলো গায়ের উপর লুটিয়ে পড়ে ঘুম ভাঙল স্নেহার। সে নিজেকে অচেনা জায়গায় আবিষ্কার করলো। প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরে বুঝতে পারলো এটা আমিরের বেডরুম। মুহূর্তেই মনটা আনন্দে নেচে উঠল তার। নিজের গায়ে নাইট ড্রেস দেখে স্নেহা হতবিম্ব। আমির তার পাশে শুয়ে আছে খালি গায়ে। স্নেহা চোখ বন্ধ করে আবারও তাকালো। না, এটা কোনো দুঃস্বপ্ন নয়, বরং সত্যি। স্নেহা ধুকপুকুনি বেড়ে গেল। কাল রাতে কি হয়েছিল তাহলে? স্নেহা উঠে নিজের মুখে মেসেজ করলো, মাথা মেসেজ করলো। তার কিছুই মনে আসছে না। সে প্রতীক্ষিত রাতের জন্য এতদিন ধরে সে নির্বক চিহ্ন অপেক্ষা করে গেছে। সেই রাত তার জীবন এত সহজে ধরা দিল, অথচ সে কিছু মনে রাখতে পারলো না। কি আশ্চর্য! আমির পাশ পেল। স্নেহাকে উঠে বসে দেখে মৃদু হেসে বলল, গুড মর্নিং। গুড মর্নিং। এত দ্রুত কেন উঠলে? স্নেহা বিভ্রান্ত হলো। সে দ্রুত উঠছে নাকি? মনে হচ্ছে তো 6-7টা ধরে ঘুমিয়েছিল। তাকে কি নেশা পেয়েছিল? কিছু মনে কেন পড়ছে না? নিজের উপর প্রচণ্ড রাগ হলো, কিন্তু আমিরকে সে এই কথা ভুলে বুঝতে দিল না। আমি যদি জানে রাতের কথা সেসব ভুলে গেছে, তাহলে নিশ্চয় কষ্ট পাবে। স্নেহা আমিরের বুকে মাথা গুঁজে বলল, কিভাবে ঘুমাই বলো? তুমি আমার ঘুম হারাম করে দিয়েছো। আমির দীর্ঘশ্বাস ত্যাগ করলো, মনে মনে বলল, তোমার বেঁচে থাকাও হারাম করে দেব। স্নেহা আবেশে চোখ বন্ধ করলো, লজ্জামাখা কণ্ঠে বলল, আজকে সকাল আমার 24 বছরের জীবনের সবচেয়ে মধুতম সকাল। সকাল থেকেই ডেকোরেশনের লোকজন এসে বাড়ি সাজানো শুরু করেছে। রাতে আমি স্নেহার বিয়ে, এলাহি আয়োজন হচ্ছে। সব স্নেহা তাদেরকে রাশেদও কোমরে গামছা বেঁধে কাজে লেগে পড়েছে। স্নেহার অবশ্যই ব্যাপারটা পছন্দ হচ্ছে না। সে এখন রাশেদকে নিজের আশেপাশে সহ্য করতে পারছে না। একবার তো কড়া করে বলে দিয়েছিল, আমার সামনে আসবে না রাশেদ, এখান থেকে যাও। তোমাকে যেন আমার ত্রিসীমানায় না দেখি। তুমি আমার সামনে এলেই আমি বিরক্ত হই। গেট লস্ট। রাশেদ বের হয়ে যায়।
নূরজাহান সব কাজ ঠিক মতো করছে, আর কেউ না জানলেও সে জানে এই বিয়ের কোনো মূল্য নেই, পুরোটাই একটা সাজানো খেলা। কিন্তু দুর্ভাগ্যবশত সে স্নেহাকে কিছুই বলতে পারছে না। সকাল থেকে স্নেহা খুশিতে আত্মহারা, শুধু হাসছে, তার মুখ উজ্জ্বল দেখাচ্ছে। নূরজাহানকে মনমরা হয়ে ঘুরতে দেখে স্নেহা বলল, তোমার কি হয়েছে নূর? মন খারাপ নাকি? বুঝেছি, সৌরভকে নিয়ে টেনশন করছো। নূরজাহান মাথা নাড়ল। কি আর বলবে, সত্যি কথা তো আর বলতে পারবে না। স্নেহার সান্ত্বনা দিয়ে বলল, আরে টেনশনের কিছু নেই, হয়তো আমির ওকে জরুরি কাজে কোথাও পাঠিয়েছে, ফিরে আসবে। তবে তুমি চাইলে আমি আমিরকে জিজ্ঞেস করতে পারি, করব নাকি? প্রয়োজন নেই ম্যাডাম। ওকে, আমার ডায়মন্ড সেটটা নিয়ে আসো তো, ট্রায়াল দিয়ে দেখি। নূরজাহান মুখ গোমরা করে ডায়মন্ড সেট এগিয়ে দিল। স্নেহা অকারণে হেসে উঠল, আর সে কথায় কথায় হাসছে। সন্ধ্যা 7টা। স্নেহা পিচ রঙের লেহেঙ্গা পরেছে, আর আমিরের প্রিয় রং, সাথে ম্যাচিং করে ডায়মন্ডের জুয়েলারি, গাঢ় মেকআপ, হাত ভরা মেহেদি। স্নেহার সব কিছু স্বপ্ন মনে হচ্ছে। কখনো ভাবিনি এত দারুণভাবে আমিরের সাথে তার আবার বিয়ে হবে। খুশিতে দিশেহারা বোধ করছে সে। আয়নার তাকাতে দম আটকে এলো। এত সুখ কপালে সইবে তো? ড্রেসিং টেবিলে আয়না থেকে স্নেহা দেখতে পেল আমির তার পিছনে এসে দাঁড়িয়েছে। অসিরের ফুরুচোরা কুচকে গেল স্নেহা। সে পিছন ফিরে অবাক হয়ে বলল, তুমি এখনো তৈরি হওনি? আমিরের গায়ে সাদা টি শার্ট, ট্রাউজার, হাতে একটা কাগজ। স্নেহার দিকে সেটা বাড়িয়ে দিয়ে বলল, যার বিয়ে সে তৈরিই আছে, তুমি শুধু এখানে সাইন করে দাও। স্নেহা কিছু বুঝতে পারল না। কাগজটা হাতে নিতেই পাহাড় ধপসে পড়ল মাথায়। এটা তো ডিভোর্স পেপার। স্নেহা চোখ বড় করে তাকালো। এসবের মানে কি? তুমি কি আমার সাথে গেম খেলছো? গেমটা তুমি শুরু করেছিলে, আমি শেষ করব। এই ডিভোর্স পেপারে মানে কি আমির? স্নেহার কণ্ঠ ভেঙে এলো, শ্বাসরুদ্ধ হয়ে এলো। অর্থ হলো এখন আমাদের ডিভোর্স হবে, ঠিক তারপরেই তোমার সাথে রাশেদের বিয়ে হবে। স্নেহা এত অবাক হলো যে দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেললো। রাশেদ, থমকানো কণ্ঠে উচ্চারণ করলো সে। ডিভোর্স পেপারটা হাত থেকে নিচে পড়ে গেল। আমি সেটা তুলে ফু দিয়ে পরিষ্কার করে বলল, তোমার মনে আছে স্নেহা, শেষ রাতে যখন ফিহার রাসটা গাছের সাথে ঝোলাতে গেলে তখন একজন ইমাম সেটা দেখে ফেলেছিল। উনি টর্চ মারতে তুমি পালিয়ে এসেছিলে, তোমার মুখ আবৃত ছিল, তাই তোমাকে উনি চিনতে পারেনি, শুধু তোমার গলার জন্মদাগ দেখেছিলেন। তারপর থেকে তুমি তোমার জন্মদাগ আড়াল করে রাখতেন। তারপর ইমাম সাহেব তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়েছিলেন। স্নেহার মাথা পুরোপুরি খালি হয়ে গেল। সে নির্বাক দৃষ্টিতে চেয়ে রইল, নড়ানড়িও করতে পারল না। আমির কাছে এসে বলল, তা এখন তুমি ভাবো তুমি কি করবে? এই কেস যদি একবার কোর্টে ওঠে তাহলে তোমার ফাঁসিতে উঠতে হবে। এখন তোমাকে রাশেদকে বিয়ে করতে হবে যদি এই কেস থেকে বাঁচতে চাও। 10 মিনিট সময়, যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমাকে রাজি হতে হবে। আমির বিছানার উপরে বসে ঘড়ির দিকে তাকালো, যেন সে আসলে 10 মিনিট ধরে অপেক্ষা করবে। স্নেহা পাথরের মূর্তি বনে গেল। একটু পর ড্রেসিং টেবিল থেকে পারফিউমের বোতল নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেললো। উচ্চস্বরে বলল, আমি মরে গেলেও রাশেদকে বিয়ে করব না। তাই নাকি? যার সাথে ঘনিষ্ঠ মিলনের অসুবিধা হয় না তাহলে তাকে বিয়ে করতে অসুবিধা হয় কেন? স্নেহা কেঁদে ফেললো। আমিরের সামনে হাঁটু মুড়ে বসে হাত জোর করে বলল, আমি জানি অন্যায় করেছি, তুমি এই জন্য আমাকে শাস্তি দিতে চাইছো তাই না? কিন্তু প্লিজ এত বড় শাস্তি দিও না। এটা শাস্তি নয়, আমি তো তোমাকে বর দিচ্ছি। এখন তোমাকে ফাঁসির আসামি হয়ে কার্ড স্টাডিতে থাকা কথা, সেখানে আমি তোমাকে বিয়ে করছি। তোমার তো খুশি হওয়া উচিত। ঝরঝর করে স্নেহার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে করুণ গলায় বলল, আমি যা করেছি সব তোমার অভাব পূরণের জন্য। তুমি আমাকে বারবার ফিরিয়ে দিয়েছো। তোমার অবহেলা সহ্য করতে না পেরে আমি ভুল পথে গিয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু আমি তো তোমাকে একদমই রেডি নেই। রাশেদকে দিয়ে যদি আমার অভাব পূরণ হয় তাহলে ইটস ওকে, তাকে বিয়ে করে তুমি হ্যাপি হও। তোমার তো অভাব পূরণ হওয়ার জন্য একজনই প্রয়োজন। স্নেহার কান গরম হয়ে উঠল। তীব্র লজ্জায় মাটির সাথে মিশে নিজের অস্বস্তি বিলীন করে নিতে মন চাইল। কাঁদতে কাঁদতে বেকুল হয়ে বলল, তুমি এসব কেন করছো? যদি তোমার এটাই উদ্দেশ্য হয় তাহলে রাতে ওসব কি ছিল? কোথায়, কখন কি ছিল? আমার তো কিছু মনে পড়ছে না। স্নেহার মাথায় আকাশ ভেঙে পড়ল। বেদনাসিক্ত কণ্ঠে বলল, মানে তুমি আমাকে কিস করেছিলে আমির? হ্যাঁ করেছিলাম, সেটা তো আমি মায়াকেও করেছি। কই, ও তো আমাকে বিয়ে করতে বলেনি।
স্নেহা চোখ বড় করে তাকালো, অসহায় কণ্ঠে বলল। কেন হেয়ালি করছো তুমি আমার সাথে? থামলো স্নেহা, তার আর কিছুই মনে নেই। কি হয়েছিল কাল রাতে? আদৌ কি হয়েছিল কিছু? 10 মিনিট শেষ। সবাই অপেক্ষা করছে স্নেহা। আমার মনে হয় সেকেন্ড অপশনটাই বেস্ট। অযথা কোর্ট কাছারির ঝামেলায় আমরা না যাই। তুমি বিয়ে করে সুখে থাকো, আর আমাকেও সুখ শান্তিতে থাকতে দাও। স্নেহা উঠে দাঁড়ালো, হিংসে হয়ে বলল। আমি আত্মহত্যা করব, তবুও রাশেদকে বিয়ে করব না। ওকে, এইট ইয়োর উইশ। সে পকেট থেকে বিশেষ শিশি বের করলো। তা দেখে স্নেহা হকচকিয়ে গেল। আমি শিশিটা টেবিলের উপর রেখে বলল। তোমার কাছে যদি সুইসাইডই বেস্ট অপশন মনে হয় তাহলে ঠিক আছে, তুমি এটা করতে পারো। আই হ্যাভ নো প্রবলেম। আমি শুধু তোমার জন্য ভালো কিছু চিন্তা করেছিলাম, একটা চান্স দিতে চাচ্ছিলাম তোমাকে। কিন্তু তুমি তো, যাই হোক, আমি আর ইন্টারফেয়ার করব না। ইউর লাইফ, ইউর রুলস, বেস্ট অফ লাক। আমির বেরিয়ে যেতে স্নেহা মাথা গাজরা ফুল ছিঁড়ে ফেলল। বজ্রহত কণ্ঠে জানতে চাইল। আমার সাথে এটা কেন করলে? কাল রাত থেকে এসব নাটক কেন করলে? যদি এটাই তোমার উদ্দেশ্য হয়। আমি ততক্ষণে চলে গেছে। কাঁদতে কাঁদতে স্নেহা মেঝেতে বসে পড়ল। আমি যদি রাতেই তাকে এসব বলে দিত তাহলে সারাদিন ধরে সে স্বপ্ন দেখতো না। স্বপ্ন যখন ভেঙে যায় তখন মৃত্যুর মতো কষ্ট হয়। আমি তাকে এমন মৃত্যু যন্ত্রণা কেন অনুভব করালো? কেন? তার সব শেষ হয়ে গেছে, সে ভিতর থেকে একদম মরে গেছে। এটা বিশেষ শিশিটা হাতে নিল স্নেহা। নূরজাহান দরজার বাইরে দাঁড়িয়ে আমির আর স্নেহার প্রায় সব কথা শুনতে পাচ্ছিল। আমি যখন ঘর থেকে বের হয়ে আসে তখন আচমকা চোখাচোখি হওয়ায় নূরজাহান কেঁপে উঠেছিল। ভয়ে মাথা নিচু করে ফেলল। ধরা পড়ার পর চোর যেমন অপরিচিত হয় সেও হলো। আমির তাকে কিছু বলল না। স্নেহা চলে গেল। নূরজাহান এমনিতে এই বাড়িতে থাকবে না। স্নেহা চলে গেলে নূরজাহান এমনিতেও এই বাড়িতে থাকবে না। সরবও নেই। খুব দ্রুত বাড়িটা খালি হবে। বিশ্বাসঘাতক মুক্ত পরিবেশ চায় আমির। সে সোজা হেঁটে নিজের রুমে গেল। নূরজাহানও নিঃশ্বাসটা গলার কাছে আটকে ছিল এতক্ষণ। এই বাড়িতে কত মানুষ মরতে দেখে এসেছে, কোনোদিনও নিজের প্রাণ নিয়ে সংশয় হয়নি। স্নেহাকে মাথার উপরে ছাদ ভাবত। স্নেহা থাকতে তার কোনো ক্ষতি হবে না, এই কথা চিন্তা করে নিশ্চিন্ত থাকতো। কিন্তু এখন স্নেহা কেমন দুর্বল হয়ে পড়েছে। নূরজাহানের মনে হচ্ছে তার আর বাঁচার আশা নেই। স্নেহার সাথে সাথে তাকেও মরতে হবে। এতদিন সর্বনাশের পথে হেঁটেছিল, তার সর্বনাশ আসন্ন। নূরজাহান সস্ত পায়ে ভিতরে ঢুকলো। নিঃশ্বাস আটকে যাওয়ার মতো দৃশ্য অবলোকন করলো। স্নেহা বিস্তৃত অবস্থায় মেঝেতে বসে আছে, তার হাতে বিশেষ শিশি। শিশিটার দিকে সে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। চিৎকার করে নূরজাহান বলে উঠল। ম্যাম কি করছেন? স্নেহা বড় চোখ করে তাকালো। নূরজাহানের গলা কাঁপছে। সে যে স্নেহার কাছে গিয়ে শিশিটা হাত থেকে কেড়ে নিবে সে উপায়ও নেই। স্নেহা ক্রোধে প্রায় হিসিয়ে বলল। কিভাবে ভাবলে আমি মরবো? আগুন নিজে জ্বলে না, মানুষকে জ্বালায়। আর আমি আগুনের চেয়েও ভয়ঙ্কর, বুঝতে পেরেছো? নূরজাহান কম্পনিত শরীর নিয়ে মাথা নত করল দ্রুত। স্নেহার অবস্থা দেখে তার ভয় লাগছে। গত রাতে সে স্নেহার কাপড় বদলেছিল। এই কথা স্নেহা জানতে পারলে তাকে মেরে ফেলবে। অথচ ওই কাজটা তখন না করলে আমি তাকে মেরে ফেলতো। সে কোন দিকে যাবে? বড় অসহায় লাগছে নিজেকে। গোলামি করাও কোনো সহজ কাজ নয়। স্নেহা উঠে দাঁড়িয়ে বলল। রাশেদকে ডেকে আনো এই মুহূর্তে, যেন ও আমার ঘরে আসে। ও নিজেকে কি ভেবেছে? আমাকে বিয়ে করার স্বপ্ন ও কিভাবে দেখলো? ওর সাহস কিভাবে হলো? যাচ্ছি ম্যাম। নূরজাহান প্রায় দৌড়ে বাইরে গেল। স্নেহার কোমরে হাত রেখে ঘরের এই মাথা থেকে ও মাথা পায়চারি করছে। ভেতরটা পুড়ে যাচ্ছে তার। কষ্টের চেয়েও রাগ বেশি কাজ করছে। সে অন্য সব সাধারণ মেয়ের মতো নয় যারা প্রতারণা পেয়ে কাঁদে। স্নেহা ভয়ঙ্কর প্রতিশোধ ধরে উঠল। কেউ তাকে এক চুল কষ্ট দিলে সে 100 গুণ কষ্ট ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমিকে এটা বোঝাতে হবে সে কোনোভাবেই ছাড় দেবে না। তবে এর আগে রাশেদের একটা ব্যবস্থা করা জরুরি। স্নেহা 2 হাতে চোখ মুছল। আয়নার নিজের হিংস্র প্রতিবিম্ব দেখে মুচকি হাসল। রাশেদের গায়ে বিয়ের শেরওয়ানি, মাথায় পাগড়ি, একদম বরের সাজে এসেছে। তাকে দেখে স্নেহা করুণ হলো। কত সহজ সরলছে। ভেবেছিল স্নেহা সত্যি তাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। এই কথা সে ভাবলো কি করে? তুমি আমাকে বিয়ে করতে চাও? রাশেদ থতমত খেলো। সে জানতো এই বিয়ে হবে না, তবু আমিরের কথা সে তৈরি হয়েছে। স্নেহার কাছে এসে আবারও প্রশ্ন করলো। আমাকে ভালোবাসো? স্যার আমাকে যা বলেছে আমি তাই করেছি ম্যাডাম, কিন্তু আপনাকে কষ্ট দিতে চাইনি। আমি যে প্রশ্ন করেছি তার উত্তর দাও রাশেদ। আমাকে ভালোবাসো তুমি? হ্যাঁ, আমি চাই আপনি সবসময় সুখে থাকুন।
তাচ্ছিল হাসলো স্নেহা, ঠান্ডা সুরে বলল। তোমাকে বিয়ে করলে সুখে থাকবো নাকি আমি? রাশেদ নিরুত্তর, তাকে অসহায় দেখালো। স্নেহা তার দৃষ্টি শুরু করে বলল। আমার জন্য সবকিছু করতে পারবে? আপনার জন্য আমি সবসময় সব কিছু করতে প্রস্তুত। স্নেহা দুপাশে মাথা নাড়ল, সামান্য পিছিয়ে বলল। হুম, পারবে না। এখন আমি তোমাকে যেটা করতে বলবো সেটা কিছুতেই তুমি করতে পারবে না। একবার বলেই দেখুন, আমি সব পারবো। স্নেহা শিশি এগিয়ে দিয়ে প্রশ্ন করলো। বিষ পান করতে পারবে? রাশেদ মোটেও অবাক হলো না, তবে মনে হয় সামান্য ভয় পেল, কিছুটা ফরকে গেল। এটা খেলে 3 ঘন্টার মধ্যে মৃত্যু অনিবার্য। আমার কথায় যদি তুমি এটা পান করো তাহলে বুঝবো সত্যি ভালোবাসো। রাশেদের চেহারা আতঙ্কে সূক্ষ্ম ছাপ ফুটে উঠল, সে ঠক গেল। স্নেহা মুচকি হেসে বলল। কথা দিচ্ছি তোমাকেই বিয়ে করব। তোমার জীবনের শেষ 3 ঘন্টা হবে সবচেয়ে সুখের 3 ঘন্টা। এইবার রাশেদের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। স্নেহা হিংস্র গলায় বলল। কিন্তু আমার সামনে দাঁড়িয়ে এক্ষুনি বিষ খেতে হবে। যদি না পারো তাহলে আর কখনো আমার সামনে আসবে না। তোমার এই মুখ আমাকে দেখাবে না। বলো রাজি? রাশেদ হতবিম্বলের মতো দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। স্নেহাকে না দেখে থাকার কথা সে ভাবতেও পারবে না, কিন্তু মরে গেলে তো আর কখনোই স্নেহার সঙ্গে দেখা হবে না। স্নেহা আয়নার দিকে তাকিয়ে বলল। আমি প্রলয়ঙ্করী ঝড় রাশেদ। আমাকে বিয়ে করলে তোমার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তার চেয়ে ভালো আমাকে ভুলে যাও। আমিরের কাছে গিয়ে বলো তুমি এই বিয়ে করবে না। এই বাড়িতে আমার জন্য আসতে পেরেছিলে তুমি, এখন আমি তোমাকে বলছি এই বাড়ি ছেড়ে চলে যাও রাশেদ। রাশেদ ধারালো গলায় কথা বলে উঠল। না, আমি আপনাকে বিয়ে করব। ফুটকুসকে পেছনে তাকালো স্নেহা। রাশেদের স্পর্ধা দেখে ক্রোধ উন্মত্ত হয়ে উঠল, উচ্চ কণ্ঠে বলল। তুমি কি জানো তুমি কি বলছো? খুন করে ফেলবো রাশেদ। রাশেদ কাছে এসে স্নেহার হাত থেকে বিশেষ শিশিটা নিল। তার কাণ্ডে অবাক হয়ে চেয়ে রইল স্নেহা। সত্যি আমাদের বিয়ে হবে তো ম্যাডাম? স্নেহা সামান্য চমকালো। রাশেদ কি সত্যি বিষ খাবে? না, জীবন দেওয়া এত সহজ নয়। সে স্পষ্ট ভাষায় বলল। হ্যাঁ হবে। তুমি পারবে খেতে? স্নেহা কথাটা বলে চোখের পলক ফেলার আগে রাশেদ এক নিঃশ্বাসে সম্পূর্ণ শিশি খালি করে ফেলল। স্নেহা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল তার এমন কাণ্ড দেখে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে নিল তার। রাশেদ কাঁপা স্বরে বলল। আই লাভ ইউ ম্যাডাম, আই লাভ ইউ সো মাচ। এই কথা বলে সে স্নেহার ডান হাত নিয়ে উল্টো পিঠে চুমু দিল। স্নেহা বিস্ময় সামলাতে পারছে না, কিছুক্ষণ চেয়ে থেকে বলে উঠল। এটা কি করলে রাশেদ? তুমি কি পাগল? রাশেদ হাসি মুখে জানতে চাইল। আপনি কথা দিয়েছিলেন ম্যাডাম, আমার জীবনের শেষ 3 ঘন্টা কি সবচেয়ে সুখের 3 ঘন্টা হবে? স্নেহা জানে না এই বিষ খেয়ে কি আদৌ 3 ঘন্টা বাঁচবে কিনা। সে রাশেদকে ভয় দেখানোর জন্য বলেছিল। হতাশা স্বরে বলল। তুমি এত সরল কেন রাশেদ? আমি বললাম আর তুমি সত্যি বিষ খেয়ে নিলে? নিজের জীবনটা কি এতই তুচ্ছ তোমার কাছে? রাশেদ হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে, দুহাত মাথায় ঠেকিয়ে বলল। আমার জীবন আমার কাছে তুচ্ছ না ম্যাডাম, শুধু আপনি আমার কাছে জীবনের চেয়েও দামি। স্নেহা বুঝতে পারছে না কে করবে। সে শুধু রাশেদের থেকে মুক্তি পেতে চেয়েছিল, কিন্তু কে জানতো রাশেদ যে এমন কাণ্ড করবে। তাকে দেখে মনে হচ্ছে খুব কষ্ট পাচ্ছে সে। একজন মৃত্যু পথযাত্রীকে দেওয়া কথা কিভাবে ফিরিয়ে দেওয়া যায়, তাছাড়া অন্য কোনো উপায়ও নেই তার। স্নেহা এই কয়েক মুহূর্তে অনেক কিছু চিন্তা করলো। রাশেদকে বিয়ে না করলেও ফিহা হত্যা মামলা জেলে যেতে হবে। আমির এত বড় সুযোগ পাওয়ার পর সহজে ছেড়ে দিবে বলে মনে হয় না। কিন্তু যদি বিয়ের পর রাশেদ মরে যায় তাহলে আমিরের সিম্পেতি আদায় করা যাবে। এই ভেবে স্নেহা রাজি হলো। রাশেদ তার জীবনের সবচেয়ে সুখময় হাসি হাসলো। সব কিছু আগে থেকে প্রস্তুত ছিল। চোখের পলকেই যেন স্নেহা আর রাশেদের বিয়ে হয়ে গেল। বিয়ের আগেও রাশেদ অসুস্থ ছিল, যেন দাঁড়াতেই পারছিল না। অথচ বিয়ের পর সে পুরোপুরি সুস্থ হয়ে গেল। ও কারণে হাসতে লাগলো। আমির নিজের হাত থেকে নিজের সদ্য তালাক দেওয়া স্ত্রীকে নিজের কর্মচারীর হাতে তুলে দিয়ে বলল। সুখে থাকো তোমরা। থ্যাংক ইউ স্যার, দোয়া করবেন। সে প্রায় আমিরের পায়ে ধরে সালাম করতে নিচ্ছিল। আমির অবাক হয়ে থামিয়ে দিয়ে বলল। আরে কি করছো তো, পাগল নাকি? এদিকে এসো। আমির বুকে জড়িয়ে ধরল রাশেদকে। স্নেহা আর দাঁড়িয়ে থাকতে পারছে না। সবার চেহারা হাসি খুশি, অথচ তার মাথা ভর্তি বিষাদ যন্ত্রণা। এটা নাটক কখন শেষ হবে? রাশেদ কখন মরবে? বিয়ের খবরে সবচেয়ে বেশি খুশি হয়েছিল রানু। সে বিদায়ের সময় স্নেহাকে দোয়া করে বলল। খুব ভালো থেকো মা, শুধু একটাই অনুরোধ, আর কোনো দিন এ বাড়িতে এসো না জানো।
স্নেহা গম্ভীর দৃষ্টিতে তাকালো। রানু বিব্রত হাসলো। ও মা, মুখটা অমন কালো কেন? তোমার মনের ইচ্ছাই তো পূরণ হয়েছে। তোমার প্রেমিকের সাথে বিয়ে হয়েছে। জীবনে কোনো স্বামীকে দেখেছো নিজের স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দিতে? এমন কপাল কয়জনের হয়? স্নেহা দুনিয়া কপিয়ে গর্জন করতে মন চাইল। সব কিছু ভেঙে ফেলে শান্তি লাগতো। রাশেদ মরছে না কেন এখনো? ওই শিশিতে আসলে বিষ ছিল তো, নাকি সবটা পরিকল্পনা? এমন চিন্তা মাথায় আসতে স্নেহা গলা শুকিয়ে গেল। সে চোখে মুখে অন্ধকার দেখতে পেল। রাত 12টা বাজতে চলেছে। স্নেহা রাশেদের ছোট্ট ফ্ল্যাটে বেডরুমে শক্ত হয়ে বসে আছে। তার শরীর ঘেমে ভিজে। এখানে এয়ার কুলার নেই, প্রচণ্ড গরম, তার উপর হয়েছে লোডশেডিং। একটা মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে। মোমবাতির শিখা নিবু নিবু করছে। স্নেহা এক দৃষ্টিতে সেই অগ্নিশিখার দিকে চেয়ে আছে। রাশেদ ভিতরে ঢুকে বলল। রাতে কি খাবে? স্নেহা অনুভূতি শূন্য দৃষ্টিতে তাকালো। কখনো স্বপ্ন কল্পনা করেনি এভাবে তার জীবনের মুড ঘুরে যাবে। যাকে এতদিন গোলাম ভেবেছে সে এখন স্বামী স্বরূপের সামনে দাঁড়িয়ে আছে। তীব্র অধিকার বোধ নিয়ে প্রশ্ন করছে। স্নেহা হৃদ্য গলায় প্রশ্ন করল। কিছু না। রাতে না খেলে শরীর খারাপ করবে তোমার। কিছু একটা খাও প্লিজ। আমার শরীর নিয়ে তোমার এত চিন্তা করার দরকার নেই। তুমি খুব ঘেমে গেছো, আমি কি তোমাকে বাতাস করব? রাশেদ স্নেহার বরাবর বসলো। একটা হাত পাখা নিয়ে খুব যত্ন করে বাতাস করতে লাগলো। স্নেহা কঠিন দৃষ্টিতে বলল। তোমার উপর দয়া করে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, আর তুমি কি করলে? বিশ্বাসঘাতক তুমি। এটা ঠিক যে আমি আগে থেকেই জানতাম ওই শিশিতে বিষ ছিল না, কিন্তু তার মানে এটা না যে আমি তোমাকে ভালোবাসিনি। স্নেহা ধাক্কা মেরে রাশেদকে সরিয়ে গম গম করে বলল। মিথ্যুক, বিশ্বাসঘাতক। তোর একটা কথাও আমি আর বিশ্বাস করি না। এখন বিশ্বাস করা আর না করাই তো কিছু আসা যায় না। আমাদের বিয়ে হয়েছে স্নেহা, তুমি আমার স্ত্রী। প্লিজ সব ভুলে যাও। খবরদার আমাকে স্ত্রী বলবি না। রাশেদ অবাক হওয়ার ভান করে বলল। স্ত্রী কি স্ত্রী বলতে পারবো না? তাহলে কি বলবো? স্নেহা রেগে বিছনার চাদর উল্টে ফেললো, বালিশ ছুঁড়ে মারলো। তার শরীর কেমন যেন দরদর করে ঘামছে, তেমনি চোখ মুখ থরথর করে কাঁপছে। সে সব মানতে রাজি, কিন্তু হার মানতে রাজি নয়। রাশেদ এতক্ষণ চুপচাপ ছিল। স্নেহা ভাঙচুর করতে করতে ক্লান্ত হয়ে যখন থামলো, তখন রাশেদ এক গ্লাস পানি এনে দিয়ে বলল। এটা খাও। স্নেহা গ্লাসটা নিয়ে প্রথমে রাশেদের মুখে ছুঁড়ে মারলো, তারপর আছাড় দিল, গ্লাসটা ভেঙে ফেললো। এক পর্যায়ে রাশেদ স্নেহার গালে চড় মারল। স্নেহা হকচকিয়ে গেল। আচমকা এমন অপ্রত্যাশিত ঘটনা তাকে হতবিম্ব বানিয়ে দিল। একদম অবাক দৃষ্টিতে রাশেদের দিকে তাকালো সে। মনে হলো এই রাশেদকে সে চেনে না, কোনোদিনও দেখেনি। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আই এম সরি, আমি তোমাকে আঘাত করে ফেলেছি। বেশি ব্যথা পেয়েছো? সরি, আমাকে মাফ করে দাও। এক মুহূর্তের জন্য রাশেদের চেহারা হিংস্র দেখাচ্ছিল, যেন জ্বলন্ত অগ্নিকুণ্ডে সে। স্নেহার বিস্ময় ভরা চলচল চাহনি দেখে হঠাৎ নরম হয়ে এলো তার হৃদয়। আঘাতকৃত গালে খুব যত্ন কয়েকটা মৃদু চুমু দিল সে। স্নেহা বিস্ময় তখনও কাটছে না। রাশেদ তাকে চোর মেরেছে? রাশেদ এই অপমান সে ভুলবে কেমন করে? রাশেদ কাছের ভাঙা টুকরোগুলো মেঝেতে থেকে তুলতে তুলতে মনমরা কণ্ঠে বলল। আমি খুব খারাপ, খুব বেশি খারাপ। আমার শাস্তি হওয়া উচিত। তুমি যা ইচ্ছা আমাকে শাস্তি দিতে পারো, কিন্তু প্লিজ আর এরকম করো না। এক পর্যায়ে কারেন্ট চলে এলো। ঘর আলোকিত হয়ে উঠল। রাশেদ অগোছালো রুমটা গুছাতে গুছাতে বলল। এখন আর ডিনারে কোনো প্রবলেম হবে না, তুমি বসো, খাবার নিয়ে আসছি। স্নেহা করে জবাব দিল না। স্তম্ভিত সে। তার সঙ্গে যা ঘটেছে তা বাস্তব নাকি কল্পনা? দুঃস্বপ্ন হয়ে যাক, সবটা দুঃস্বপ্ন হয়ে যাক। এত জঘন্য বাস্তবতা নিয়ে সে বাঁচতে চায় না। রাশেদ রান্নাঘরে চলে গেল। স্নেহা তাকিয়ে রইল ছোট্ট ড্রেসিং টেবিলে ও আয়নাতে। তার নরম ফর্সা গালে থাপ্পড়ের মোড় স্পর্শ বসে গেছে। চামড়া জ্বালাপোড়া করছে। তার চেয়েও বেশি জ্বালাপোড়া করছে স্নেহার বুক। আত্ম অহংকারের চেয়েও চাবুকে পেটাচ্ছে কেউ। এত বড় অপমান সে কীভাবে মেনে নিবে? যেখানে আমি কখনো তাকে চোর মারিনি, সেখানে রাশেদ বিয়ের প্রথম রাতে। স্নেহা গর্জন করে উঠল, হাতের কাছে কিছু খুঁজল। ড্রেসিং টেবিলে আয়না ছুঁড়ে মারার জন্য। এই লাঞ্ছিত মুখটা সে দেখতে চায় না এই মুহূর্তে, কিন্তু আয়না ছুঁড়ে মারার মতো উপযুক্ত কিছু পাওয়া গেল না।
রাশের সব সরিয়ে ফেলছে। স্নেহার শরীরে কম্পন সৃষ্টি হলো। সে মেঝেতে বসে হাঁসফাঁস করতে লাগলো। একটু পর রাশেদ খাবার নিয়ে ঢুকলো। স্নেহার সামনে বসতে বসতে বলল, ঘরে তেমন কিছুই ছিল না, ডিম চাল আর ডাল দিয়ে খিচুড়ির মতো বানিয়ে ফেলেছি। এতটাও খারাপ হয়নি, ডিনারের জন্য যথেষ্ট। নাও। স্নেহা গাঢ় হয়ে বসে রইল, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মেঝেতে। প্লেট ছুঁড়ে ফেলার সাহস পুনরায় আর করল না। রাশেদ জড়িয়ে আবার চর মারে, তাহলে অপমানে মরে যাবে সে। রাশেদ বলল, কি ব্যাপার, খাবে না? স্নেহা জবাব না দিয়ে অন্যদিকে করে বসলো। রাশেদ হতাশ গলায় বলল, তুমি কি চাও, আবার একটা চড় মারি? স্নেহা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। রাশেদ হেসে ফেলল, রসিকতাপূর্ণ কণ্ঠে বলল, মজা করলাম। আমাকে কি এতই খারাপ মনে হয়? তুমি ভাবলে কিভাবে আমি তোমার গায়ে হাত তুলবো? প্রথমবার ভুল হয়েছে বলে কি বারবার হবে? স্নেহা স্তব্ধ চোখে তাকিয়ে রইল। সে রাশেদকে চিনতে পারছে না। সবকিছু কেমন বিষাক্ত লাগছে। নাও, খেয়ে নাও। রাশেদ স্নেহার প্লেটে মেঝেতে রেখে নিজের ঘর থেকে বেরিয়ে গেল। স্নেহা প্লেটের দিকে তাকালো না পর্যন্ত, হাঁটুতে মুখ গুজে বসে রইল। একটু পর রাশেদ উঁচু আওয়াজে বলল, খাও। স্নেহা মুখ তুলে আশেপাশে তাকাতেই দেখলো রাশেদ ডাইনিং টেবিলে বসে তার দিকে চেয়ে আছে। স্নেহা উপায়ন্ত না দেখে প্লেট হাতে নিয়ে খেতে শুরু করলো। খাবার গলা দিয়ে নামছে না একদম, তবুও জোর করে খেলো। রাশেদ এই দৃশ্য দেখেই মুখে মৃদু হাসি আর অসীম সন্তুষ্ট নিয়ে। তোহা তার কাছে একসময় আকাশের চাঁদের মতো ছিল। সেই চাঁদ আজকে তার ঘরে বসে আছে। এখন থেকে এই চাঁদ তার নিজস্ব, একান্ত। ভাবতেই পৈশাচিক আনন্দের শিহরণ বয়ে যাচ্ছে শরীরে। এতদিন পর অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। আমি তার কথা রেখেছে, এই জন্য সে আমাদের কাছে চিরকৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার শোধ হবে না কোনোদিনও কিছু দিয়ে। তোহা দরজার বাইরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। জাবিদা ব্যাপারটা বুঝতে পেরে বালিশ থেকে মাথা তুলে তাকালো, হাসি মুখে বলল, ভেতরাই। মুখ গমরা করে ভিতরে ঢুকলো তোহা। সে এখানে এসেছে 3 দিন হয়ে গেছে। একবারও রাতে ভালো করে ঘুমায়নি। অপরিচিত জায়গা মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছে। সব থেকে বড় কথা, তোহা তার বাবাকে মিস করছে। এই বাড়িতে প্রতিদিন এত মানুষ আসা যাওয়া করে, এত হই হুল্লোড় লেগেই থাকে, তবু তোহা তার বাবার অভাব ভুলতে পারছে না। ফুপিকে দেখলে আরও বেশি মনে পড়েছে বাবার কথা। তার বাবার সাথে ফুপির চেহারা অনেক মিল আছে, বিশেষ করে জাবিদা যখন হাসে। তোহার কান্না পেয়ে যায়, জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে, আমার বাবা আর নেই ফুপু। পৃথিবীর কোথায় গেলে আমি আমার বাবাকে পাবো, বলে দাও না। জাবিদা চশমাটা চোখে পড়ে বলল, এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়েছিলে কেন? ভেতরে এলে কি সমস্যা? ভেবেছিলাম তুমি ঘুমিয়ে আছো, তাই ঘরে ঢুকবো না সেটাই ভাবছিলাম। ঘুমাইনি। গত রাতে তোকে বিয়ের কথা বলেছিলাম দেখে কি রাগ করেছিস? তোহা মৃদু হাসলো। ফুপুর হাতের উপর হাত রেখে আশ্বস্ত করে বলল, মোটেও না। তুমি আমাকে নিয়ে চিন্তা করছো তো আমি বুঝছি, কিন্তু আমি এখন শুধু পড়াশোনা নিয়ে ভাবতে চাই ফুপু। বিয়ে টিয়ের চিন্তা আমি মাথাতেও আনতে চাই না। তোর বাবা বেঁচে থাকলেও এটাই বলতো। একদম। কিন্তু তখন এই কথা বলার পরে হঠাৎ উঠে চলে গেলি তুই। আলি বলছিল তুই নাকি রাগ করেছিস। না ফুপু, এত সামান্য ব্যাপার নিয়ে আমি কেন রাগ করব? ঘুম পাচ্ছিল তাই উঠে গিয়েছিলাম। কোথায় পড়তে হবে কিছু কি ঠিক করলি? স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব। আলিফ ভাইয়া বলেছে আমাকে হেল্প করবে। সেই ভালো। আলিফের সাথে কথা বল। আর দেখ, ও যদি তোকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারে তাহলে আমাদের এখানেও থাকতে হবে না, আলাদা ফ্ল্যাট নিয়ে নিজেই থাকতে পারবি। তোহা এই কথা শুনে অবাক হলো। তার নিজের ফুপু তাকে আলাদা ফ্ল্যাট নিয়ে অন্য জায়গাতে থাকতে বলছে। কি অদ্ভুত। প্রথমে সে ভাবলো হয়তো কানে ভুল শুনেছে, তাই আবারও জিজ্ঞাসা করলো, আলাদা ফ্ল্যাট? হ্যাঁ, সেটাই তোর জন্য ভালো হবে। মানে আমি সারাক্ষণ অসুস্থ থাকি, তোকে দেখে রাখার জন্য এখানে কি আছে বল? আমি বড় হয়েছি ফুপু, আমাকে দেখাশোনা করার জন্য মানুষ কেন লাগবে? আমি তো আর বাচ্চা নই। তবুও তুমি যদি চাও আমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করব, তোমাদের এখানে থাকবো না। আমার কথায় রাগ করছিস মা? রাগ কেন করব? তোমার কথা তুমি বলছো, আমার কথা আমি বললাম, এখানে রাগের কথা আসবে কেন? সে উঠে চলে এলো। তার অসহায় লাগছে নিজেকে। এবার সে কোথায় যাবে? বাবা মা ছাড়া পৃথিবী এত কঠিন কেন? করিডোরে এসে মন খারাপ করে চুপচাপ বসে রইল। এত বড় একটা বাড়ি, কিন্তু এখানেও তার জায়গা নেই। সে অতিথি পাখি হয়ে গেছে। যেখানে যাবে তাকে এই কথা বারবার স্মরণ করিয়ে দেওয়া হবে। স্থায়ী ঠিকানা বলে কি তার কিছু কখনো হবে না? আকাশে শূন্য ছাড়া পাখিগুলো দিন শেষে নিড়ে ফেরার জায়গা থাকে, কিন্তু তার তো সেটাও নেই। কফি। তোহা তাকিয়ে দেখলো আলিফ দাঁড়িয়ে আছে, তার মুখে হাস্যোজ্জ্বল। বাড়িতে এই একটা মানুষ আছে যার সঙ্গে কথা বলে একটু শান্তি লাগে।
থ্যাংক ইউ ভাইয়া। কফিতে চুমুক দিতেই তার মন ভালো হয়ে গেল। কি সুন্দর ঘ্রাণ। আলিফ তোহার পাশে বসতে বসতে প্রশ্ন করলো, মন খারাপ? না তো। টেনশনে আছো? তা একটু আছি। ইউনিভার্সিটি নিয়ে? এসব নিয়ে চিন্তা করতে না তোমাকে নিষেধ করেছি? আমি আছি কেন, একটা ব্যবস্থা করবই। ভার্সিটি নিয়ে আমি আপাতত ভাবছি না, কিন্তু কি কিন্তু? তোহা মাথা নিচু করে আড়ষ্ট গলায় বলল। আমার একটা চাকরির খুব দরকার ছিল ভাইয়া। আলিফ আশ্চর্য হয়ে তাকালো। খুব বিরক্ত হয়ে প্রায় থমকস স্বরে বলল, পাকনামি তাই না? তুমি চাকরি করবে কেন? স্টুডেন্ট লাইফে কেউ চাকরি করে? ক্যারিয়ারের 12টা বাজাতে চাও? কিন্তু আমার চাকরির দরকার। কি দরকার তোমার চাকরির? তুমি বুঝবে না। আমি না বুঝলে কে বুঝবে? তোমার চাকরি করার প্রশ্নই আসে না। টাকার দরকার লাগলে আমাকে বলবে, আমি দিব টাকা। তবুও চাকরির নাম মুখে আনবে না, একদম যেন না শুনি আর। তোহার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। ছি ছি, তোমার থেকে কেন টাকা নেব আমি? আমি তোমার বড় ভাই, এই জন্য টাকা নিবে। এখানে সি এর কি হলো? তোহা দূর থেকেই ডাকলো। এই শুনো, এদিকে আসো। আলিফ বিরক্ত গলায় উচ্চারণ করলো, মানে আমাকে একটু আরাম করে বসতে দেখলেই হলো, সাথে সাথে ডাকাডাকি শুরু। বউ মানেই এক্সট্রা যন্ত্রণা। যারা বিয়ে করেনি তারা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, বুঝলে তোহা? তোহা হালকা হাসলো। আলিফ বলল, চাকরির ব্যাপারটা নিয়ে পরে কথা হবে, এখন আগে শুনে আসি তোমার ভাবি কি বলে। সে চলে যেতে মন উদাসী হয়ে উঠল তোহার। আমিরের কথা মনে পড়ে যাচ্ছে। কেমন আছে আমির? নিশ্চয়ই ভালো নেই। যার জীবনে স্নেহার মতো বিভীষিকা আছে, তার কি ভালো থাকা সাজে? তোহা মনে মনে বলল, হে আল্লাহ, তুমি মানুষটাকে খুব খুব ভালো রাখো। আমার ভাগের সকল শোক তুমি তার নামে করে দাও। নিজের জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু ওই মানুষটা ছোট থেকে কখনো সুখের মুখ দেখেনি। তার শৈশবটাও ছিল দুঃখে ভরা। প্রয়োজনে তার সব দুঃখ তুমি আমাকে দিয়ে দাও, আর তাকে ভালো রেখো। আমিন আমিন আমিন। পর 6টা বাজে। সারা রাত ঘুমায়নি স্নেহা, শুধু অপেক্ষা করেছে কখন সকাল হবে। সে বিছনা ছেড়ে নামলো একবার। রাশেদের ঘুম গাঢ় হয়েছে কিনা বোঝার চেষ্টা করলো। রাশেদ কোনো উদ্দীপনা দেখাচ্ছে না, মনে হয় ঘুমে আচ্ছন্ন সে। স্নেহা আয়না তাকালো, নিজেকে পরিপাটি করে নিজে দরজার কাছে এগিয়ে এলো। খুব নিঃশব্দে সতর্কের সাথে নিশ্চিন্ত হয়ে দরজার লকটা খুলতে চাইলো, কিন্তু এ কি, লক খোলা যাচ্ছে না কেন? দরজা তালাবন্ধ করে রাখা হয়েছে, চাবিটা কোথাও নেই। স্নেহার মাথা গরম হয়ে গেল। রাশেদ দরজায় তালা দিয়ে রেখেছে কেন? এখন থেকে কি তাহলে স্নেহা বন্দি থাকতে হবে? অসম্ভব। স্নেহা তার ব্যাগ খুলে দেখলো মোবাইলটাও নেই। এবার আরও হতাশ হলো সে। এতটা ধরাশায়ী কখনো হয়নি। থপ করে মেঝেতে বসে পড়ল। ক্রোধে শরীরের রক্ত টকবক করে ফুটছে। হার মানতে শিখেনি স্নেহা। কয়দিন আটকে রাখবে রাশেদ তাকে? যতদিন তার আয়ু আছে ঠিক ততদিন। তারপর রান্নাঘরে জারকে রাখা ধারালো ছুরিটা নজরে পড়তে উঠে দাঁড়ালো স্নেহা। ছুরিটা নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল রাশেদের কাছে। সে পরিণীতর কথা চিন্তা করছে না, আপাতত সে শুধু মুক্তি চায়। বিছানা পুরোপুরি কাছে যেতে স্নেহার পা কিছু একটাতেই সাথে ঠেকলো। মৃদু শব্দ হওয়ার চোখ মেলে তাকালো রাশেদ। স্নেহার দ্রুত তার হাতে ছুরি আড়াল করে ফেল। রাশেদ হাই তুলে হাসি মুখে বলল, গুড মর্নিং। এত জলদি উঠে গেছো কেন? কয়টা বাজে? স্নেহা দেওয়ালের সাথে লেগে দাঁড়িয়ে রইল। তার স্থির দৃষ্টি নিচের দিকে নত, চোখ মুখ অন্তর্দশক্ত। রাশেদ উঠে বসতে বসতে বলল, মাত্র 6টা বাজে, তোমার ঘুম ভেঙে গেল নাকি সারা রাত ঘুমাওনি? স্নেহা উত্তর দিল না। চোট খাওয়ার পর থেকে সে আর একটা কথা বলেনি রাশেদের সঙ্গে। রাশেদ দেখল স্নেহা কিছু একটা আড়াল করতে চাইছে। সন্দেহবশত সে কাছে এগিয়ে গেল। এতদিন ধরে ছায়ার মতো স্নেহার সঙ্গে আছে। স্নেহার ব্যাপারে সব কিছুই তার ধারণা অন্তর্গত। স্নেহা কী করতে পারে আর কতটুকু বা করতে পারে তা সবাই রাশেদের জানা। সে আলতো করে স্নেহার মাথা স্পর্শ করে বলল, চেহারা এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ করো নাকি আবার? দেখি তো। স্নেহা তৎক্ষণাৎ রাশেদের হাত সরানোর চেষ্টা করলো। তখনই দৃষ্টিগোচর হলো তার হাতে ছুরিটা। রাশেদ ভুরু কুঁচকালো, শক্ত করে স্নেহার হাত চেপে ধরে ছুরিটা ছিনিয়ে নিল। রাগের দাঁতে দাঁত পিষল স্নেহা। বুদ্ধির জোরে সে রাশেদের থেকে এগিয়ে থাকলেও শরীরের জোরে রাশেদের থেকে জিতে যাবে। শরীরের জোরে রাশেদেই জিতে যাবে। রাশেদ ছুরিটা হাত থেকে নিয়ে দেখতে দেখতে বলল, আমাকে মেরে ফেলতে চেয়েছিলে নাকি? এইভাবে মারবে আমাকে? ঘুমের মধ্যে একটা ঘুমন্ত বস্তুকে খুন করলেও ফেলবে। তুমি এত নির্দয় কেন জান? রাশেদের সম্বোধন শুনে স্নেহা গা পিত্তি জ্বলে গেল। সে কিভাবে এত সাহস পাচ্ছে?
তার কি মৃত্যুর ভয় নেই? স্নেহাকে কি করতে পারে সেই সম্পর্কে তার ধারণা আছে, তবু সে কেন আগুন নিয়ে খেলছে? কোন সাহসে? তার এই সাহসের উৎস কি আমির? রাশেদ অল্প ঝুঁকে এসে বলল, এটা ঠিক না। চেষ্টা করলেও আমাকে তুমি মারতে পারবে না, কেন জানো? স্নেহা বরাবরের মতো নিরুত্তর রইল। রাশেদ নিজের প্রশ্ন উত্তর নিজেই দিল। কারণ তুমি আমাকে ভালোবাসো, আর তোমার ইগো সেটা মানতে চাইছে না। স্নেহা বিস্মিত দৃষ্টিতে তাকালো, শরীরের সর্বশক্তি দিয়ে রাশেদকে ধাক্কা মেরে বোঝালো এই কথা সে মানতে রাজি নয়। রাশেদ হেসে উঠল, উচ্চ শব্দে হাসতে হাসতে বলল, এটাই সত্যি, আই লাভ মি। না হলে আমার মৃত্যু নিশ্চিত জেনে আমাকে বিয়ে করলে কেন? আমার উপর তোমার দয়া হলো কেন? তোমার জন্য কারোর জন্য কখনো দয়া হয়নি। স্নেহা ক্রোধ দৃষ্টি তাকালো, সে স্পষ্ট কণ্ঠে বিরোধিতা করলো। স্বপ্ন দেখছো? তোমার মতো কাওয়ার্ডকে আমি ভালোবাসবো না, ইম্পসিবল। এতদিন তো তোমার উপর দয়াটুকু ছিল, কিন্তু এখন আমি তোমাকে মন থেকে ঘৃণা করি। মৃত্যুর চেয়েও বেশি তোমাকে ঘৃণা করি রাশেদ। আমি মরবো, তবুও তোমার সঙ্গে থাকবো না। রাশেদের দৃষ্টি রক্তিম হয়ে গেল। আচমকা স্নেহাকে উল্টো দিকে ঘুরিয়ে তার গলায় ছুরি চেপে ধরে বলল, তাহলে মরে যাও তুমি। এই পৃথিবীতে আমার না হলে আর কারো হওয়ার দরকার নেই তোমার। তারা ঠিক ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। স্নেহা আয়না দিয়ে রাশেদকে ক্রমশ চেহারা স্পর্শ দেখতে পেল। বুক কেঁপে উঠল, তার গলার কাছে নিঃশ্বাস আটকে এলো। তাকে এত অন্যরকম দেখাচ্ছে কেন? এই রাশেদ আর আগের রাশেদের মধ্যে বিস্তারিত তফাৎ। এই রাশেদ আর আগের রাশেদের মধ্যে বিস্তার ফারাক। মানুষ একদিনে কিভাবে এত বদলে যায়? রাশেদ কি সত্যি তাকে মেরে ফেলবে? ভাবি, আমি তোমাকে সাহায্য করি। কি রাঁধছো আজ? তোহার প্রশ্নে মিষ্টি করে হাসলো কথা, আন্তরিকভাবে বলল, তোমার ভাইয়ার পছন্দের খাবার, সয়া দিয়ে নুডলস। আমি সবজি কেটে দিব। প্রয়োজন নেই, তুমি মেহমান হয়ে এসেছো, 2 দিন পর চলে যাবে। তোমাকে দিয়ে কেন কাজ করাবো? তোহার মুখ মলিন হয়ে এলো। বারবার তাকে চলে যাওয়ার কথা মনে করিয়ে দিচ্ছে কেন? সে যে এই বাড়িতে স্থায়ী সদস্য নয় সেটা সবার আচরণে প্রকাশ পাচ্ছে। ফুপা তো তোহার সাথে এখন পর্যন্ত কথা বলেনি ঠিক করে, শুধু আলিফ ভাইয়া একটু ভালো ব্যবহার করে। এছাড়া কেউ তোহাকে পছন্দই করছে না। কথা ভাবি তো তোহার উপস্থিতিও সহ্য করতে পারছি না। যেদিন এয়ারপোর্ট থেকে সে বাড়িতে এলো সেদিন অযথা সামান্য ইস্যু নিয়ে আলিফ আর তার মাঝে বিরাট ঝগড়া হলো। তোহা জানে ঝগড়ার মূল উৎস সে নিজে, কিন্তু তাকে নিয়ে সবার এত সমস্যা কেন? এমন তো নয় যে তারা মধ্যবিত্ত পরিবার। মানুষ একজন বাড়লে খাওয়ার খরচ সমস্যা হয়ে যাবে, বরং তারা যথেষ্ট বিত্তশালী, কত বড় বাড়ির মালিক, কত ভালো কোম্পানিতে জব করছে আলিফ। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? তোহাকে রাখতে, নাকি ওরা তোহাকে খারাপ চরিত্রের মেয়ে ভাবে? কে জানে। তুমি নাকি এখানে কোনো বন্ধুর বাসায় উঠবে? রান্নাঘরে বড় জানলার সামনে দাঁড়িয়ে করিডোরের দিকে তাকিয়ে আছে তোহা। কথার ডাকে হুঁশ ফিরল তার, অবাক হয়ে জিজ্ঞাসা করলো, বন্ধু মানে? কে বন্ধু? কথা নিজের কাজ করতে করতে বলল, তোহা মা বলছিল তোমার কোনো বন্ধু নাকি এই শহরেই থাকে, তুমি তার বাড়িতে চলে যাবে। হা করে তাকিয়ে রইল। সে এখান থেকে যাওয়ার কথা একবারও বলেনি, আর এখানে তার বন্ধু আসবে কোথা থেকে? আলিফ কখন রান্নাঘরে ঢুকে পড়েছে তা কেউ খেয়াল করেনি। সে তাদের কথাগুলো শুনতে পেয়ে রাগান্বিত গলায় বলল, তোহা, এইখানে কি করছো তুমি? কিছু না আলিফ ভাইয়া, ভাবির সাথে গল্প করছিলাম। মনমরা হয়ে এই কথা বলে তোহা। আলিফ বলল, গার্ডেন সাইডে বাবা বসে আছেন, একটু কফি দিয়ে আসতে পারবে? শিওর, কেন পারবে না? যাও তাহলে। তোহা বের হয়ে যেতে আলিফ কথার কাছে এসে বলল, তোমাকে না বলেছি তোহার ব্যাপার নিয়ে বাড়াবাড়ি না করতে? তুমি কি চাইছো কথা? আমি আবার কি চাইবো? মা আমাকে যেটা বলেছে সেটাই তো আমি ওকে জিজ্ঞেস করেছি। মা আমাকেও একই কথা বলেছে। কই, আমি তো ওকে কিছু জিজ্ঞেস করিনি। ওর যদি বন্ধুর বাসায় থাকতে ইচ্ছে হয় তাহলে ও নিজেই আমাদের জানাবে। আমরা কেন আগ বাড়িয়ে ওকে জিজ্ঞেস করতে যাব? তোমার এই প্রশ্নে ও কত আপসেট হয়ে গেছে খেয়াল করেছো? ও তো এখন ভাবছে আমরাই ওকে এই বাড়িতে রাখতে চাই না। কথাটা তো মিথ্যা নয়, ও এই বাড়িতে থাকলে আমাদের কারোর জন্যই ভালো হবে না। আর তুমি ওর ফিলিংস নিয়ে এত ভাবছো কেন? আলিফ খুব কষ্টে নিজের রাগ সংবরণ করে বলল, ও আমার মৃত মামার মেয়ে হয়, আমি ওর বড় ভাই, ওকে নিয়ে আমি চিন্তা করব না? কথা তাচ্ছিল হাসলো, যেন খুব মজার একটা কথা শুনেছে সে। আলিফ দাঁতে দাঁত পিষে বলল, তোমাকে যদি এই ব্যাপারে আমি আর একটা বাড়াবাড়ি করতে দেখি তাহলে
কি করবে তাহলে? ডিভোর্স দিবে আমাকে? এটা কি চাইছো তুমি? আলিফ রাগে টিস্যু বক্স ছুঁড়ে ফেলল। জোরে শব্দ হওয়ায় তোহা ভয় পেয়ে গেল। আবার শুরু হয়েছে ঝগড়া। ঝামেলার মধ্যখানে সে নিজে এতটুকু বুঝতে তার আর বাকি নেই, কিন্তু সে এটাই বুঝতে পারছে না যে তাকে নিয়ে সবাই সমস্যা কোথায়। যাওয়ার জায়গা থাকলে সে মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যেত, কিন্তু দুঃখের ব্যাপার তার যাওয়ার কোনো জায়গায় নেই। সব কিছু বুঝতেও তাকে এখানে থাকতে হবে মুখ বুজে। মাহমুদ সাহেব আইপ্যাড নিউজ দেখছিলেন। তোহা তার সামনে দাঁড়িয়ে প্রথমে সালাম দিল, তারপর বিনয়ের সাথে বলল, ফুপা আপনার কফি। একবার আর চোখে তোহাকে দেখে নিয়ে তিনি বললেন, রাখো। তোহা কফি একপাশে রেখে চলে যেতে নিচ্ছিল। মাহমুদ বলল, শোনো। কিছু বলবেন ফুপা? গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে তিনি মাথা নাড়ালেন। বসো। তোহা হাসি মুখ নিয়ে বসলো। মাহমুদ বললেন, আচ্ছা, এখানে কতদিন থাকছো? তোহা অপ্রস্তুত হলো। তাকে বারবার এই একই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে কেন? বিষয়টা বেশ অস্বস্তিদায়ক। মানে মানে একটা প্ল্যান তো আছে তোমার এখানে আসার। শুনলাম তোমার বাবার কোন বন্ধু নাকি তোমাকে পাঠিয়েছে। জি, বাবার মৃত্যুর পর থেকে খুব মনে পড়ছিল ফুপুর কথা। জানেনই তো, ফুপু ছাড়া আমার তো কেউ নেই। আমি খুব শীঘ্রই চলে যাব। এখানে এমনিতেও আমার মন টিকছে না। এখানে তুমি যতদিন খুশি থাকতে পারো। বাড়িটা তোমার ফুপুর, আমি নিষেধ করার কে? ফুপুও হয়তো চান না যে আমি এখানে থাকি। না চাওয়াই স্বাভাবিক। তোমার বাবা যেটা করেছে। মুখোশি কথাটা বলার পর মাহমুদ বুঝলেন ভুল হয়েছে। তোহাকে এইসব জানানো উচিত নয়। তিনি প্রসঙ্গ বদলাই বললেন, যাই হোক, বাদ দাও। তুমি এখন অনাথ। তোমার সব দায়িত্ব আত্মীয় হিসাবে আমাদের উপরেই বর্তায়। তোহা কথার জালে ফাঁসল না, ঠিক ভুরুকুসকে প্রশ্ন করলো, আমার বাবা কি করেছেন? কিছু না, তোমার সেসব কথা না জানাই ভালো। কিন্তু আমি জানতে চাই। তোহা চোখে মুখে উদ্দীপনা ছাড়িয়ে পড়ল। বড় বড় চোখ করে তাকিয়ে রইল সে। মাহমুদ বললেন, তিনি খুব অহংকারী মানুষ ছিলেন, আর অহংকার পতনের মূল। তোমার বাবা অহংকারের জন্যই তার পতন হয়েছে। কথাগুলো শুনতে হয়তো তোমার খারাপ লাগবে, কিন্তু দেখো, আজ তিনি তোমার বিয়েটা পর্যন্ত দিয়ে যেতে পারলেন না। আমরা না থাকলে তোমার কি হতো চিন্তা করে দেখেছো? পর মুহূর্তে চোখ মুখ জ্বলে উঠল তোহা। তীব্র ক্রোধসিদ্ধ ঋদ্ধ কণ্ঠেই বলল, কি বলতে চান? আমার বাবা অহংকারী ছিল মানে? একজন মৃত মানুষকে নিয়ে আপনি এইসব কিভাবে বলতে পারেন? নিয়ন্ত্রণ হারিয়ে তোহা আরও অনেক কিছু বলে ফেল, কিন্তু হঠাৎ ড্রয়িং রুম থেকে শব্দ ভেসে আসে। জাবিদা অসুস্থ অবস্থায় উঠে এসেছে, তার আর্তনা শোনা যাচ্ছে। তোহা আর মাহমুদ সাহেব উঠে দ্রুত সেদিকে যায়। তোহা দেখলো কথা কাঁদতে কাঁদতে ট্রে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে। সে আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চায় না। আলিফ ভাবলেশীন, সে কথাকে আর কোনো চেষ্টাও করছে না। চুপচাপ সবাই বসে আছে। জাবিদা এইসব দেখে ভয়ে কান্নাকাটি করছে। তোহা এইসব দেখে খুব অবাক হয়ে গেল। মাহমুদ সাহেব রাগী গলায় বললেন, আমার ছেলে তোমার সাথে কি হয়েছে বৌমা? আমাকে বলো একবার, তারপর ওর ব্যবস্থা আমি করছি। তুমি কেন বাড়ি ছেড়ে যাবে? দরকার লাগলে ও চলে যাবে। আমাকে মাফ করবেন বাবা, কিন্তু আপনার ছেলে যা করেছে এরপরেও আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। মাহমুদ আলিফের দিকে তাকালেন অগ্নি দৃষ্টি নিয়ে। মাথা নিচু করে বসে আছে আলিফ। জাবিদ অনুনয় করে বলল, কথা এরকম করো না মা, তুমি এমনিতেও অসুস্থ। এই অবস্থায় ঝগড়াঝাটি করা ঠিক না। আমি তোমাকে প্রমিস করছি সব ঠিক করে দেব। আপনি কিছুই ঠিক করতে পারবেন না মা। এই কথা বলে আজ চোখে আলিফের দিকে তাকালো। তোহার সাথে সাথে আলিফের কাছে গিয়ে প্রশ্ন করলো, ভাইয়া কি হয়েছে? ভাবি হবে কেন চলে যাচ্ছে? তুমি কি আমার ব্যাপার নিয়ে ভাবির সাথে ঝগড়া করেছো? সেরকম কিছু না। আমি সব বুঝতে পারছি। আমি আসার পর থেকেই তোমাদের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। প্লিজ মিথ্যা বলো না। তুমি অযথা নিজের ঘাড়ে দোষ কেন চাপাচ্ছ তোহা? তোহা কথার কাছে ছুটে গিয়ে বলল, ভাবি প্লিজ ছেও না তুমি। আমার সামনে থেকে সরো তোহা। আমাদের মধ্যে কি হয়েছে সেটা তুমি জানো না, তাই এই ব্যাপারে তোমার ইন্টারফেয়ার করারও উচিত না। কিন্তু আমি জানি যা হয়েছে আমার জন্যই হয়েছে। প্রয়োজনে আমি এখান থেকে চলে যাব, তাও তোমাকে যেতে দেব না। এই পর্যায়ে মাহমুদ সাহেব ধমক মেরে বললেন, আমাদের পারিবারিক বিষয়ে কথা বলার তুমি কে? তোমার কথা শুনতে চেয়েছে এখানে কেউ? গেস্ট হয়ে এসেছো, গেস্টের মতো থাকো। সীমা লঙ্ঘন করতে এসো না। হঠাৎ এমন কথা শুনে তোহা থতমত খেয়ে গেল। তার মুখে অপমানে লাল হয়ে এলো। কথা নিচু কণ্ঠে বলল, বাবা থামুন প্লিজ। কেন থামবো? তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানি না? সব ঝামেলা তো এই মেয়ের জন্যই হচ্ছে। জাবিদা নিচুপ। এক পর্যায়ে
তোহা তার ফুপরের দিকে তাকিয়েছিল, কিন্তু সে একটা কথা বলছে না। আলিফ এতক্ষণে উঠে এসে ক্ষিপ্ত গলায় বলল, বাবা, তুমি ওকে ধমকাচ্ছ কেন? প্রবলেমটা আমাদের পার্সোনাল, এখানে ওর তো কোনো দোষ নেই। তোহা কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে অপ্রস্তুতি গলায় বলল, ফুপা ঠিকই বলেছেন, আমার জন্যই সব ঝামেলা হচ্ছে। আর ফ্যামিলি ম্যাটারে আমার কথা বলা উচিত হয়নি। এটুকু বলে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। আলিফ রেগে গজগজ করে কথা আর তার বাবার উদ্দেশ্যে বলল, এবার শান্তি হয়েছে তোমাদের? ভ্যারি গুড, মেয়েটাকে ঘর থেকে বের করেই ছাড়লে। তাচ্ছিল্য স্বরে কথা বলে সেও তোহার পিছনে যেতে লাগলো। তোহা খুব দ্রুত হেঁটে মূল ফটক পেরিয়ে বের হয়ে যায়। আলিফ গাড়ি বের করে তোহার পিছনে তাকে থামানোর চেষ্টা করে। গাড়িতে ওঠো তোহা। আপনি প্লিজ চলে যান আলিফ ভাইয়া, এখানে আপনি কেন এসেছেন? বাড়িতে আরও ঝামেলা হবে। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তুমি গাড়িতে ওঠো। আমি তোমাকে কিছু বলতে চাই, তুমি কি সত্যিটা জানতে চাও না? এই কথা শুনে তোহা থেমে দাঁড়ালো। সে সব সত্যি জানতে চায়। এইটুকু সে বুঝতে পারছে যে এই সব সমস্যার পিছনে তার বাবা আছে। তাই সত্যি তাকে জানতেই হবে। তোহা আরিফের সাথে গাড়িতে উঠলো। দূর থেকে একজন এই ঘটনা অবলোকন করে আড়ালে তোহার আলিফের পিছনে। পাশাপাশি সে আমিরকে ফোন করে। হ্যালো। ইটালি থেকে শহীদ বলছি। শাহিদ, তোমার কলের অপেক্ষায় ছিলাম, বলো কি খবর? তা ম্যাডামকে আজ 3 দিন ধরে ফলো করছি স্যার। আমার মনে হয় বাড়িতে তাকে নিয়ে কোনো ঝামেলা হচ্ছে। এইমাত্র তাকে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখলাম। আর তার কাজিন মিস্টার আলিফও সঙ্গে আছে। কি নিয়ে ঝামেলা হচ্ছে? সেটা এখনও জানতে পারিনি স্যার, তবে মনে হয় সিরিয়াস কোনো ইস্যু। ম্যাডাম কাঁদছিলেন। আচ্ছা, তুমি ওদের ফলো করো, প্রত্যেকটা স্টেপ আমাকে জানাবে। জি স্যার। মায়ের যেন কোনো অবস্থাতে কোনো ক্ষতি না হয় শাহিদ। আপনি একদম চিন্তা করবেন না, আমি 24 ইয়ার্স ম্যামের সাথেই আছি। খুব ভালো, আমাকে আপডেট জানাবে। আচ্ছা স্যার, এখন রাখছি। ফোন রাখার পর আমির একটু নিশ্চিন্ত হতে পারল না। তোহা কাঁদছিল কেন? কি হয়েছে ওখানে? আগে কখনো চিনেহার ভয় লাগেনি, কিন্তু ছুরির ওই ঘটনার পর থেকে চিনেহার মনে মৃত্যু ভয় ঢুকেছে। আমির চিনেহাকে খুন করবে না এই ব্যাপারে চিনেহা নিশ্চিত ছিল, কারণ আমিরের এই ব্যাপারে দুর্বলতা আছে। সে তার মায়ের আদরের ভাগিটিকে খুন করতে পারতো না, কিন্তু রাশেদের তো কোনো দুর্বলতা নেই। সে ইচ্ছা করলে চিনেহাকে মেরে ফেলতে পারে। আগে রাশেদের যতটা সহজ সরল ভেবেছিল সেই রকম নেই। সে খুব অচেনা হয়ে গেছে, তাকে দেখলে চিনেহার ভয় লাগে। ঠিক ইদানিং সে পুরো বস্তু ভদ্র সেজে আছে, ঠিক রাশেদের স্ত্রীর মতো আচরণ করছে। খাট তেরামি ছেড়ে দিয়েছে। আগে রাশেদের বিশেষ অর্জন করা জরুরি। যতই রাশেদ ভয়ঙ্কর হয়ে উঠুক, তাকে কাবু করা চিনেহার জন্য কোনো ব্যাপার না। একবার শুধু তাকে বাঘে আনতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। চিনেহা খুব যত্নের সাথে চা বানিয়ে বেডরুমে গেল। রাশেদ বিছানায় শুয়ে গুনগুন করে গান গাইছিল। তাকে দেখে চিনেহা গা পিঠি জ্বলে গেল, কিন্তু মুখে মধু মিশিয়ে বলল, তোমার জন্য চা বানিয়েছি। রাশেদ চোখ মেলে চিনেহাকে দেখলো, চোখ মৃত গলায় বলল, কি বললাম চা আমি বানিয়েছি। এটা কি সত্যি? আমার বিশ্বাস হচ্ছে না। কেন, আমি কি চা বানাতে পারি না? চিনেহা অমায়িক দৃষ্টি। রাশেদ বিস্মিত গলায় বলল, কিন্তু তুমি তো ওই বিয়েটা মানতেই পারছো না। চিনেহা দীর্ঘশ্বাস ছেড়ে রাশেদের পাশে বসতে বসতে বলল, অনেক ভেবে দেখলাম রাশেদ, আমিরের কাছে আমি কখনোই দাম পাইনি। ও আমাকে শুধু নিজের কাজে ইউজ করেছে। সেখানে তুমি আমাকে কত ভালোবাসো, আমি তোমাকে বুঝতে ভুল করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। স্বপ্ন দেখছি না তো? চিনেহা হাসলো। রাশেদ দ্রুত চা নিয়ে কাপে চুমুক দেওয়া শুরু করলো। তার মনে হচ্ছে এত স্বাদের চা সে জীবনেও খায়নি। চিনেহা মনে মনে বলল, খাও রাশেদ, এভাবে আস্তে আস্তে তোমাকে ধ্বংস করব আমি। রাশেদ হাসি মুখে চা খেতে খেতে ভাবলো, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি স্নেহা, এত দ্রুত তুমি শুধরাবার না। কিন্তু প্রশ্ন হচ্ছে তোমার প্ল্যানটা কি? হঠাৎ কেন ভালো ব্যবহার করছো? তবে তুমি যতই চালো না, আমার থেকে মুক্তি পাওয়ার এত সহজ না। আমি তোমাকে কোনো অবস্থাতেই আর হারাতে চাই না। আমার তো রাশেদ আর চিনেহার কাহিনী পড়তে খুব ভালো লাগছে। আপনাদের কি ভালো লাগছে? এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট পার্টে।